বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষজিকে। সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা ও দেখা যাচ্ছে কিনা। অনেকে যুক্ত হয়েছেন ইতিমধ্যে। যুক্ত আছেন পরশ পাথর, ইমরান খান, সবাইকে আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে উম্মে হাবিবা, তারপরে মারিয়া রহমান, এমডি হাসানুজ্জামান যুক্ত আছেন, ফাতেমা জোহরা, হাসানুজ্জামান আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আফিয়া ফারজানা যুক্ত আছেন, শাহাদাত শাহাদ স্যার যুক্ত আছেন আপনাদের, সুরাইয়া আক্তার। আচ্ছা, জি ক্লিয়ার আছে, সবাই জানিয়েছেন। আজকে আমাদের ক্লাসটি হবে 2 নম্বর ক্লাস, সাধারণ জ্ঞান। ঠিক আছে, সাধারণ জ্ঞানের উপর আজকে আমরা পড়ব বাঙালি জাতির উদ্ভব। বাঙালি জাতির উদ্ভবটা থেকে প্রশ্ন হয় আমাদের। বাঙালি জাতিকে মূলত আমরা 2 ভাগে ভাগ করতে পারি। যদি বলে বাঙালি জাতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। বাঙালি জাতিকে মূলত আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি হলো অনার্য নরগোষ্ঠী, একটি হচ্ছে অনার্য নরগোষ্ঠী, আরেকটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। একটি হচ্ছে অনার্য নরগোষ্ঠী, আরেকটা হলো আর্য নরগোষ্ঠী। তাহলে প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে বাঙালি জাতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অনার্য নরগোষ্ঠী, মানে আর্য না, আর্যরা আসার আগে যারা ছিল তারাই হলো অনার্য। তাহলে বাঙালি জাতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? বাঙালি জাতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অনার্য নরগোষ্ঠী, আরেকটা হলো আর্য নরগোষ্ঠী। আর্য নরগোষ্ঠী মানে আর্যরা কারা এটা আমরা পরে দেখতেছি। আর্যরা না, তারাই হলো অনার্য। যারা আর্য না তারাই হলো অনার্য। তাহলে বাঙালি জাতিকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটি হলো অনার্য নরগোষ্ঠী, আরেকটা হলো আর্য নরগোষ্ঠী। আচ্ছা, অনার্য নরগোষ্ঠীকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। অনার্য নরগোষ্ঠীকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। লাবণী আক্তার স্যার, ক্লাস পিডিএফ ডাউনলোড করতে পারি না, ক্লাসগুলো পিডিএফ আকারে না দিয়ে অন্যভাবে দিন স্যার। আচ্ছা, আপনাদের ক্লাসগুলো এখন থেকে টেলিগ্রাম গ্রুপে যাবে। আপনাদের মনিরুজ্জামান স্যার ব্যবস্থা করবেন, ইনশাল্লাহ, টেনশন করবেন না। সেভাবে আপনারা যেভাবে ডাউনলোড করতে পারেন সেভাবে আপনাদের জন্য সব কিছু দেওয়া হবে, যেন পিডিএফ পড়ে আপনারা পরীক্ষা দিতে পারেন, সেই ব্যবস্থা আপনাদেরকে করা হবে। তাহলে বাঙালি জাতিকে প্রধানত আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনার্য নরগোষ্ঠী, আর একটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। অনার্য নরগোষ্ঠীকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। অনার্য নরগোষ্ঠীকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটি হলো নেগ্রিটো, একটি হলো নেগ্রিটো, আরেকটি হলো অস্ট্রিক, আরেকটি হলো দ্রাবিড়, আরেকটি হচ্ছে মঙ্গোলীয় বা ভর্চিনীয়। তাহলে অনার্যদেরকে আমরা কয় ভাগে আবার ভাগ করতে পারি? অনার্যকে মূলত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়। পরীক্ষায় ধরেন প্রশ্ন থাকলো যে বাঙালি জাতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? মূলত 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো অনার্য নরগোষ্ঠী, আর একটা হচ্ছে আর্য নরগোষ্ঠী। আবার পরীক্ষায় প্রশ্ন থাকলো যে অনার্য নরগোষ্ঠীকে আবার কয় ভাগে ভাগ করা হয়? তাহলে এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়। কি কি? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয় বা ভর্চনীয়। এখন আমরা এটা নিয়ে বিস্তারিত পড়ব যে এই যে 4 ভাগে ভাগ করা হয়, নেগ্রিটো কারা? নেগ্রিটোরা হলো তারা বাংলাদেশের আদি নরগোষ্ঠী। যদি বলা হয় বাংলাদেশের আদি নরগোষ্ঠী কারা, তারা হলো নেগ্রিটোরের যে বর্তমান উত্তরসূরি কারা, যে আজকে সমাজের ভিল একটা জাতি আছে, ভিল, তারপরে মুন্ডা, তারপরে আমাদের সমাজে সাঁওতাল দেখি, এরা হচ্ছে নেগ্রিটোদের বংশধর। এরা হলো নেগ্রিটোদের বংশধর। আপনাদের প্রশ্ন পরীক্ষায় আসবে যে বাংলার আদি নরগোষ্ঠী কারা, মানে আগে থেকেই কারা আছে, তারা হলো নেগ্রিটোরা। বা পরীক্ষা প্রশ্ন আসলো যে সাঁওতালদের পূর্বপুরুষ কারা ছিল, তারা হলো নেগ্রিটো। বা পরীক্ষায় প্রশ্ন থাকলো
যে নেগ্রিটোদের বংশধর কারা? প্রশ্ন দিয়ে দিলেন আপনারা, সাঁওতালরা। সাঁওতালরা। তারপরে হচ্ছে অস্ট্রিক। আমাদের আরেকটি অনার্য নরগোষ্ঠীর নাম হলো অস্ট্রিক। অস্ট্রিক। আরেকটি নরগোষ্ঠীর নাম হচ্ছে অস্ট্রিক। আমাদের যে এই বাংলাদেশি বা আমরা যে বাঙালি, এর প্রধান অংশটি গড়ে উঠছে অস্ট্রিক থেকে। এর প্রধান অংশটি গড়ে উঠেছে কোন জাতি থেকে? অস্ট্রিক থেকে। তাহলে যে আমরা এই যে বাংলাদেশি বা বাঙালি, এর প্রধান অংশটি গড়ে উঠেছে কোথা থেকে? অস্ট্রিক থেকে। আর নৃতাত্ত্বিক ভাষায় অস্ট্রিকদেরকে বলা হয় অস্ট্রোলয়েড। নৃতত্ত্ব। নৃতত্ত্ব। নৃতাত্ত্বিকভাবে অস্ট্রিকদের আরেকটা নাম হলো অস্ট্রোলয়েড। নৃতত্ত্ব ইংরেজি হচ্ছে অ্যানথ্রোপোলজি। নৃতত্ত্ব ইংরেজি হলো অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি কি জিনিস? অ্যানথ্রোপোলজি হলো যে মানুষের যে উৎস নিয়ে যে গবেষণা করা হয়, যে বিষয়, সেটা হলো অ্যানথ্রোপোলজি। তার মানে নৃতাত্ত্বিকভাবে এই অস্ট্রিকদের একটা নাম হলো অস্ট্রোলয়েড। আর আমাদের যে প্রাচীন বাংলার যে জনপদগুলো ছিল, এই জনপদের বেশিরভাগ ভাষাভাষী ছিল অস্ট্রিক। অস্ট্রিক। আমাদের আগের যে জনপদগুলো, লোকালয়গুলো ছিল, এর ম্যাক্সিমাম ভাষাভাষী ছিল কি? অস্ট্রিক। আচ্ছা, কেউ কেউ অস্ট্রিক জাতিকে আরেকটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে নিষাদ জাতি। অস্ট্রিকদের আরেকটা নাম হলো নিষাদ জাতি। অস্ট্রিকদের আরেকটা নাম কি? নিষাদ জাতি। তারপর হচ্ছে দ্রাবিড় জাতি। দ্রাবিড় জাতি। এই দ্রাবিড় জাতিরা আসছিল আমাদের এই বাংলায় ইউরোপ থেকে আসছিল। এই জাতিগোষ্ঠী এসেছিল, আগমন করেছিল কোথা থেকে? ইউরোপ থেকে। আর বাংলায় এরা অনুপ্রবেশকারী হিসেবে খ্যাত। বাংলায় এরা অনুপ্রবেশকারী হিসেবে খ্যাত। যেমন আজকের যে রোহিঙ্গারা আছে, তারা যেমন বাংলায় অনুপ্রবেশ করেছিল, তেমনি প্রাচীনকালে এই দ্রাবিড় জনগোষ্ঠী ইউরোপ থেকে বাংলায় অনুপ্রবেশ করেছিল। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদেরকেও দ্রাবিড় বলা হয়। যে দক্ষিণ ভারতে যে তামিলনাড়ু বা এখানে যে বসবাস করে যে জাতিগোষ্ঠী, তাদেরকে বলা হয় দ্রাবিড় জনগোষ্ঠী। দ্রাবিড় জনগোষ্ঠী কি করেছিল? ভারতের হরপ্পা ও মহেঞ্জোদারোতে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল। মানে আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতার নাম ছিল সিন্ধু সভ্যতা। এই দ্রাবিড় জাতি গোষ্ঠী গড়ে তুলেছিল। আচ্ছা, ভোটচীনীয় বা মঙ্গোলীয়, এরা আসছিল তিব্বত থেকে। এরা আসছিল তিব্বত থেকে। ভোটচীনীয় বা মঙ্গোলীয়, এরা আসছিল কোন কোন দেশ থেকে? তিব্বত থেকে। তিব্বত। তিব্বত এটা স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্র নয়, যেটা বর্তমান চীন দখল করে আছে। 1959 সালে চীন এটা দখল করেছিল, তিব্বত। এই তিব্বতে কোনো বিদেশি সাংবাদিক বা বহির্বিশ্বে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই জন্য তিব্বতকে বলা হয় পৃথিবীর নিষিদ্ধ দেশ। তিব্বতকে বলা হয় পৃথিবীর নিষিদ্ধ দেশ। আর তিব্বতের রাজধানী লাসা, একে বলা হয় পৃথিবীর নিষিদ্ধ শহর। তার তিব্বত থেকে আসছিল। আর এই ভোটচীনীয় বা মঙ্গোলীয়রা, তার মানে এই তিনটা জাতিগোষ্ঠী মিলিত হয়েছিল। নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, এরা কিন্তু একে অপরের সাথে মিলিত হয়েছিল। মানে একে অপরের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিল, একে অপরের সাথে রক্তের মিশ্রণ হয়েছিল। কিন্তু এই মঙ্গোলীয়রা বাঙালির সাথে, এই মঙ্গোলীয়রা কি করেছিল? এই মঙ্গোলীয়রা কিন্তু আমাদের সাথে মিশ্রণ হয় নাই। এই জন্য দেখবেন যে আমাদের যারা উপজাতি আছে, গারো, মণিপুর, ত্রিপুরা, চাকমা, দেখবেন এদের চেহারার সাথে আমাদের কোনো মিল নাই। তাদের চেহারা একদম একই ধরনের, তিব্বতী বা চায়নার মতো, বাট আমাদের সাথে কিন্তু মিল নাই। তো এই ভোটচনীয় বা মঙ্গোলীয়দের বংশধর কারা? আমাদের উপজাতিরা। আমাদের উপজাতিরা। তাহলে যদি বলা হয় মঙ্গোলীয় এবং ভোটচনীয়দের বংশধর কারা? আমাদের উপজাতিরা। লাবণী আক্তার, হ্যাঁ জি দিয়ে দিব। হায়াতুন নেসা স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই পর্যন্ত আমরা যতটুকু পড়লাম বুঝতে পারছেন কিনা? কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানান। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানান এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এরপর আমাদের এই বাংলায় আগমন ঘটেছিল আর্য নরগোষ্ঠীদের। আর্য ইংরেজি হচ্ছে আরিয়ান। এই আর্য নরগোষ্ঠীর ইংরেজি হচ্ছে আরিয়ান। আর্য নরগোষ্ঠী এর ইংরেজি হচ্ছে আরিয়ান।
আর্য নরগোষ্ঠী, যার ইংরেজি হচ্ছে আরিয়ান। তা মূলত আর্য কারা? মূলত আর্য হচ্ছে ল্যাটিন ও হিব্রু ভাষায় কথা বলে। যারা ল্যাটিন এবং হিব্রু ভাষায় কথা বলে তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় আর্য। তাদেরকে বলা হয় আর্য। আর এই আর্যদের আদি নিবাস ছিল কোথায়? এই আর্যদের আদি নিবাস ছিল ইরানের ইউরাল পর্বতের পাদদেশে। এই প্রশ্নটি আসে যে আর্যরা কোথায় থেকে আসছিল? ইরান থেকে আসছিল। আর্যরা কোথা থেকে আসছিল? ইরান থেকে আসছিল। আর আর্যরা এদেশে এসে কি করেছিল? হিন্দু সভ্যতা গড়ে তুলেছিল। তাহলে আমাদের আর্যদের ধর্মগ্রন্থের নাম হলো, ধর্ম হলো সনাতন, আর তাদের ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। এটিও পরীক্ষায় আসে। আচ্ছা, বাঙালি জাতি সম্পর্কিত অন্যান্য তথ্য বলি। সর্বপ্রথম বাংলা শব্দটি ব্যবহৃত হয়েছে আইনি আকবরী গ্রন্থে। আইনি আকবরী গ্রন্থে। আইনি আকবরী গ্রন্থে। রিপা বিশ্বাস জিকে পরীক্ষা হওয়ার কথা ছিল না স্যার? হ্যাঁ, আজকে আপনাদের প্রথম ক্লাস হওয়ার কথা ছিল। যে অনেকে আপনারা যেহেতু পিডিএফটা পান নাই, তো আগে পিডিএফটা নিশ্চিত করে আমি পরীক্ষার ডেট দিব। যেহেতু অনেকে বললো যে স্যার পিডিএফটা পাই নাই, তাহলে আমি আপনাদের মনির স্যারের সাথে যোগাযোগ করি, আপনাদের পিডিএফটা পাওয়ার ব্যবস্থা করি, তারপরে পরীক্ষাটা নিব কাল পরশুর মধ্যে। আইনি আকবরী গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। আবুল ফজল কে ছিলেন? আকবরের সভাকবি ছিলেন। সান্ধ্যকর নন্দী রচিত রামচরিত একটা গ্রন্থ। এটা মূলত একটা ইতিহাস গ্রন্থ। তারপর হর্ষ চরিত্র রচনা করেছেন কে? হর্ষ চরিত্র রচনা করেছেন বাণভট্ট। 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 বাংলা ভাষা যে ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন যদি আমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করি। আচ্ছা, 1 নাম্বার উত্তর করেন সবাই। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আমাদের বিসিএস এর প্রশ্ন পড়তে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের প্রাইমারি নিবন্ধনে কমন পাবো। শুধু প্রাইমারি প্রশ্ন পড়লে আমাদের চলবে না, আমাদের সব ধরনের প্রশ্ন পড়তে হবে। জানাবেন আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? সবাই উত্তর করেন। ক নাম্বার মহাভারত, ক নাম্বার হচ্ছে রামায়ণ, গ নাম্বার হচ্ছে গীতা, ঘ নাম্বার হচ্ছে বেদ। পরশ পাথর উত্তর দিয়েছেন আমাদের, নাহিদা আক্তার মায়া উত্তর দিয়েছেন বেদ। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নের উত্তর জানাবেন কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? 2 নাম্বার প্রশ্ন জানাবেন সবাই। এইভাবে প্র্যাকটিস করতে হবে, অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। যদিও সব প্রশ্নগুলো এখানে নাই, এটা মূলত আমার বই থেকে পড়াচ্ছি। আমার বইটির নাম হলো উৎকর্ষ জিকে বাংলাদেশ বিষয়াবলী। এখানে সব প্রশ্নগুলো নাই, সব প্রশ্নগুলো, এটা যেহেতু বই থেকে পড়াচ্ছি, আপনাদেরকে মডেল প্রশ্ন দিয়ে দিয়েছি। 2 নাম্বার উত্তর দিবেন আফিয়া ফারজানা দিয়েছেন উত্তর, সাইমা বিনতে লুবাবা দিয়েছেন, তারপরে হায়াতুন্নেসা উত্তর দিয়েছেন। আমাদের এটির উত্তরটি হচ্ছে প্রধান অংশটি গড়ে হচ্ছে অস্ট্রিক থেকে। এরপরে আপনারা 3 নাম্বার উত্তর দিবেন। প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3, বাংলা নামের উৎপত্তি বিষয়টি গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে। 3 নাম্বার জানাবেন। ক নাম্বার হচ্ছে আলমগীর নামা, খ নাম্বার হচ্ছে আইনি আকবরী, ঘ নাম্বার হচ্ছে আকবর নামা,
নাম্বার দিয়ে উত্তর করতে হবে। 3 নাম্বার উত্তর জানাবেন সবাই। 3 নাম্বার জানাবেন সবাই। 3 নাম্বারটির উত্তর আমাদের দিয়েছে আফসানা হক, উত্তর দিয়েছেন সেটি হচ্ছে আইনি আকবরী। আচ্ছা, আমাদের নন ক্যাডারের পরীক্ষা কেমন হয় এই টপিক রিলেটেড দেখলে বুঝতে পারবো আমরা। আচ্ছা, দক্ষিণ ভারতের আদি অধিবাসীদেরকে কি নামে অভিহিত করা হয়? দক্ষিণ ভারতের আদি অধিবাসীদেরকে কি নামে অভিহিত করা হয়? আবার 1 নাম্বার থেকে শুরু করবেন। দক্ষিণ ভারতের আদি অধিবাসীদেরকে বলা হয় দ্রাবিড়, দ্রাবিড় বলা হয়। তবে দক্ষিণ ভারতের একটা জনগোষ্ঠী আছে, যদি বলা হয় দক্ষিণ ভারতের একটা জনগোষ্ঠীর নাম কি, তাহলে সেটা হবে টোডা। দক্ষিণ ভারতের একটা জনগোষ্ঠী আছে যারা পাহাড়ে বসবাস করে, তাদেরকে বলা হয় টোডা, তাদেরকে বলা হয় টোডা। আচ্ছা, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল এটি জানাবেন আপনারা সবাই। আর্যদের বাসস্থান কোথায় ছিল? 2 নাম্বার জানাবেন আর্যদের বাসস্থান কোথায় ছিল। আর্যদের বাসস্থান ছিল হলো ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। ক নাম্বার? এইগুলোই ঘুরে ফিরে প্রশ্ন আসে। এরপর আমাদের প্রাচীন জনপদ থেকে পড়তে হবে। প্রাচীন জনপদ থেকে আমরা পড়ব। দেখেন আপনারা এই পর্যন্ত যতটুকু পড়লাম আমরা বুঝতে পেরেছি কিনা, এই পর্যন্ত যতটুকু আমরা পড়েছি বুঝতে পেরেছি কিনা। কোনো প্রশ্ন থাকলে আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে বা নতুন কিছু জানতে ইচ্ছা হয়, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান এই পর্যন্ত ক্লিয়ার আছেন কিনা। আচ্ছা, আমরা তাহলে চলে যাচ্ছি প্রাচীন জনপদ। জনপদ কি? আগে তো আমাদের মনে করেন যে এরকম বাংলাদেশ, এরকম ভারত, এরকম পাকিস্তান, এরকম নেপাল, ভুটানের মতো কোনো ধরনের কিনা ছিল না, রাষ্ট্র ব্যবস্থা ছিল না। আগে ছোট ছোট অঞ্চল ছিল, আর এগুলোকে বলা হতো জনপদ, বা লোকালয়গুলোকে বলা হতো জনপদ। আর ঋগ্বেদের ঐতিহ্য অরণ্যক নামক একটা গ্রন্থ আছে। ঋগ্বেদের লেখক ঋগ্বেদ, তার লিখিত গ্রন্থ ঐতিহ্যক অরণ্যক এই নামক গ্রন্থে প্রাচীন বাংলায় 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। কয়টি জনপদ? 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। হায়াতুন্নেসা স্যার, এই গ্রুপে কি এখনো ভর্তি চলছে? জি, আপনাদের রেফারেন্সে ভর্তি চলছে। আপনাদের রেফারেন্স দিলে, প্রোমো কোড দিলে 299 টাকায় ভর্তি হতে পারবে আপনাদের রেফারেন্সে ভর্তি হলে। আর ভর্তি হওয়ার জন্য আমার আইডিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফাতেমা জোহরা, নেট প্রবলেম স্যার, দেখতে পাচ্ছি না। নেট প্রবলেম হলে আবার কেটে দিয়ে আবার করেন। তাহলে আমাদের জনপদ 16টা পড়া লাগবে না, আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা জনপদ পড়বো। এখান থেকে পড়লে আমাদের 100% কমন থাকবে ইনশাল্লাহ। তা আমাদের জনপদের নাম হচ্ছে পুন্ড্র, পুন্ড্র জনপদ। আর এর রাজধানীর নাম হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এর রাজধানীর নাম কি? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এর রাজধানীর নাম হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এর বর্তমান অঞ্চলগুলো কি কি ছিল? আমাদের বগুড়া, রাজশাহীর কিছু অংশ, রংপুর, দিনাজপুর, এইগুলো ছিল পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। মানে রাজশাহী পুরোটা না, রাজশাহীর কিছু অংশ, আবার কিছু অংশ ছিল বরেন্দ্র জনপদের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী এগুলো মূলত ছিল আমাদের পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। তাহলে এই যে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর, এই যে রাজধানীর বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। পুন্ড্রনগর বা এর রাজধানীর নাম কি? মহাস্থানগড়। এই রাজধানীর নামটা বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। আর এটি হলো প্রাচীন বাংলার সবচেয়ে, এটি হলো প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। এটি হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি যদি বলা হয়? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? সেটি হচ্ছে পুন্ড্র, সেটি হলো পুন্ড্র। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। আর এই পুন্ড্রনগরীতে, আর এই পুন্ড্রনগরী মহাস্থানগড়ে একটা লিপি পাওয়া যায়, এর নাম হচ্ছে ব্রাহ্মী লিপি। এর নাম হচ্ছে ব্রাহ্মী লিপি। একটা শিলালিপি পাওয়া যায় যার নাম হচ্ছে ব্রাহ্মী লিপি।
মানে আমরা যে লেখার ফন্টটা ইউজ করি, আমরা যে আমাদের যে আমাদের লেখার আদি উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি, যেটা তৈরি করেছিল সম্রাট অশোক। যেটা কে তৈরি করেছিল? সম্রাট অশোক। রফিকুল ইসলাম সুমন স্যার, বাংলার প্রাচীন জনপদ কোনটি? এটা হচ্ছে পুন্ড্র। এরপর আমরা দেখব বঙ্গ। এই বঙ্গ জনপদের কোনো রাজধানী পাওয়া যায় না। বঙ্গ জনপদের কোনো রাজধানী পাওয়া যায় না। বর্তমান আমাদের অঞ্চল কি? আমাদের অঞ্চল কি? ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালী। আচ্ছা, এত কষ্ট করে এতগুলো মনে রাখার দরকার নাই, শুধুমাত্র মনে রাখবেন বৃহত্তম ঢাকা। বৃহত্তম ঢাকাটা ছিল আমাদের বঙ্গ জনপদ। বঙ্গ জনপদ। আর এটা আয়তনে বড় একটা জনপদ ছিল। আয়তনে সবচেয়ে বড় জনপদ। আয়তনের সবচেয়ে বড় জনপদের নাম হচ্ছে বঙ্গ। তাহলে আমাদের আয়তনে বড় জনপদের নাম কি? বঙ্গ জনপদ। আচ্ছা, বরেন্দ্র জনপদ। বরেন্দ্র মানে হচ্ছে রাজশাহী। বরেন্দ্র মানে হচ্ছে রাজশাহীর উত্তরাংশ। এগুলো আর দরকার নাই, এগুলো কেটে দিলাম। তাহলে আমাদের রাজশাহীর উত্তর অংশ। রাজশাহীর উত্তর অংশ। রাজশাহী একসময় বরেন্দ্র নামে পরিচিত ছিল। রাজশাহী। আচ্ছা, এরপরে গৌড় জনপদ। এর রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। এর অঞ্চলগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, আর ভারতের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, বর্ধমান। এটা ছিল আমাদের গৌড় জনপদ। আর এই গৌড় জনপদ প্রতিষ্ঠা করেছিলেন রাজা শশাঙ্ক। এই গৌড় জনপদ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা শশাঙ্ক। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সমতর জনপদ। সমতর জনপদ। এর এর অঞ্চল হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। কুমিল্লা, নোয়াখালী। আর হরিকেল জনপদ। এই হরিকেল জনপদ এর অঞ্চলগুলো হচ্ছে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। মানে আমাদের পাহাড়ি অঞ্চলগুলো ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আমরা প্রাচীন বৌদ্ধ বিহার পড়ব। শালবন বিহার। এটা হচ্ছে ময়নামতি, কুমিল্লাতে অবস্থিত শালবন বিহার। আর এই জনপদটার প্রতিষ্ঠাতা বা নির্মাতাটা পরীক্ষায় আসে। তিনি হচ্ছেন শ্রী ভবদেব। শ্রী ভবদেব এটি নির্মাণ করেছিলেন। আর এখানে বৌদ্ধ সভ্যতার নিদর্শন পাওয়া যায়। তাহলে আমাদের শালবন বিহার এটি কোথায় অবস্থিত? এই শালবন বিহার অবস্থিত আমাদের ময়নামতি, কুমিল্লাতে অবস্থিত। ময়নামতি, কুমিল্লাতে অবস্থিত। আর এটি নির্মাণ করেছিলেন শ্রী ভবদেব। আর এটা ছিল মূলত কোন সভ্যতার? বৌদ্ধ সভ্যতার। এরপর আমাদের মহাস্থানগড়। এই মহাস্থানগড়টা হচ্ছে শিবগঞ্জ, বগুড়া। শিবগঞ্জ, বগুড়া থেকে শিবগঞ্জ। আপনারা জানেন যে এখানে একটা গবেষণাগারও আছে, যার নাম হচ্ছে মশলা গবেষণাগার, মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জে। তো এটা হলো করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড়টা কোথায়? করতোয়া নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। এখানে অনেকগুলো স্পট আছে। একটা হলো শাহ বলখির মাজার শরীফ আছে, সাধক শাহ বলখির মাজার শরীফ আছে। বেহুলা লক্ষিন্দরের বাসরঘর আছে। বেহুলা লক্ষিন্দরের বাসরঘর আছে। এরপর হচ্ছে আমাদের সোমপুর বিহার। এটি পাহাড়পুর, নওগাঁতে অবস্থিত। এটা নির্মাণ করেছিলেন ধর্মপাল। এটা নির্মাণ করেছিলেন কে? ধর্মপাল। এরপর হচ্ছে আমাদের উয়ারি বটেশ্বর। এটা নিয়ে প্রশ্ন আসে, উয়ারি বটেশ্বর। এটা আমাদের এটা হলো আমাদের নরসিংদীর বেলাবতে অবস্থিত উয়ারি বটেশ্বর। এখানে প্রায় 2500 বছরের আমাদের একটা বাণিজ্য কেন্দ্র পাওয়া যায়, যেটির নাম হচ্ছে উয়ারি বটেশ্বর। উয়ারি বটেশ্বর। দেখি আমরা প্রশ্নগুলো কেমন ধরনের প্রশ্ন আসে, পারার মতোই, এত কঠিন কিছু না, পড়লেই পারবেন। আমরা আসলে পড়ি না, না পড়েই আমরা বেশি চিন্তা করি। আচ্ছা, 1 নাম্বার বলেন আপনারা। প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 1,
বাংলার প্রাচীন জনপদ কোনটি? প্রশ্ন নাম্বার 1। আর আপনারা কোন কোন জনপদ থেকে আছেন কমেন্টের মাধ্যমে জানান। আপনারা কোন কোন জনপদ থেকে আছেন কমেন্টের মাধ্যমে জানান। কোন কোন জনপদ থেকে আছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান। 1 নাম্বার উত্তর দিয়েছে আমাদের আব্দু হাসনাদ হাসিব, এটি হচ্ছে 15। আচ্ছা, 2 নাম্বার জানান সবাই। প্রশ্ন নাম্বার 2। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে? সমতট কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে? প্রশ্ন নাম্বার 2। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছে? তামিম হাসান জানিয়েছেন। এরপরে জানান সবাই। প্রশ্ন নাম্বার 2 উত্তর জানান। প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 2 এর উত্তর দিয়েছে সুরাইয়া আক্তার জানিয়েছেন। 2 কি হবে? সমতট, কুমিল্লা এবং নোয়াখালী। আর কে কে কোন জনপদ থেকে আছেন জানান। তাহলে আপনারা আপনাদের লোকেশন জানাইলেও জনপদ হয়ে যাবে আপনাদের। 3 নাম্বার জানান নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পুর বিহার এর প্রতিষ্ঠাতা কে? মুসলিমা খাতুন 15 থেকে আছেন। আর কে কোন জনপদ থেকে আছেন কমেন্টের মাধ্যমে জানান। আপনারা কোন কোন জনপদ থেকে আছেন, তাহলে আপনাদের পড়াটাও হয়ে যাবে। কমেন্ট করলেও আপনাদের পড়াটা হয়ে যাবে। কোন কোন জনপদ থেকে আপনারা আছেন আমাদেরকে জানান। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান কোন কোন জনপদ থেকে যুক্ত আছেন আমাদের সাথে। আচ্ছা, 3 নাম্বার জানিয়েছেন শ্রীমল নির্মল সরকার শ্রীহট্ট থেকে যুক্ত হয়েছেন। নওগাঁ জেলার সম্পুর বিহার নির্মাণ করেছিলেন ধর্মপাল। আচ্ছা, 5 নাম্বার জানাবেন সবাই। প্রশ্ন নাম্বার 5। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? সুমাইয়া বিনতে লুবাবা। খুলনা কোন জনপদ স্যার? খুলনা হচ্ছে বঙ্গ জনপদ। খুলনা একসময় বঙ্গ জনপদ ছিল। আপনাদের ডিস্ট্রিক্ট বলে দেন, আমি জানিয়ে দিচ্ছি। রফিক ইসলাম বঙ্গ জনপদ থেকে আছে। মুন্নি জেসমিন বঙ্গ থেকে আছে। রুনা আক্তার বঙ্গ থেকে আছে। আফিয়া ফারজানা বঙ্গ থেকে আছে। লুবা কি লুবর্ণলুপি বঙ্গ থেকে আছে। সালমান মোহাম্মদ মিহির বঙ্গ থেকে আছে। রায়হান চৌধুরী চন্দ্রদ্বীপ থেকে আছে। 4-এর হচ্ছে ক 15। 5 নাম্বার জানাবেন প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা কোনটি? হরিকেল মাজিদুল ইসলাম কুষ্টিয়াটা একসময় বঙ্গ ছিল। কুষ্টিয়া। উম্মে হাবিবা চট্টগ্রাম, এটা হচ্ছে হরিকেল। নড়াইল থেকে আছি। নড়াইল এটাও বঙ্গ জনপদ। শরীফা সরকার বঙ্গ। আচ্ছা, প্রাচীন হরিকেল এটি হলো আমাদের চট্টগ্রাম। তারপরে এটা জানান আপনারা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? তার মানে হচ্ছে এখান থেকে আমাদের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। মাগুরা জেলা কোন জনপদ? এটা প্রাচীনকালে বঙ্গ জনপদ ছিল। মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট, মুন্সিগঞ্জটাও বঙ্গ। ঢাকা মুন্সিগঞ্জ। চুয়াডাঙ্গা কোন জনপদ? চুয়াডাঙ্গাটাও বঙ্গ। তাহলে সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে 15।
কারো আচ্ছা, ফরিদপুরটা বঙ্গ, ফরিদপুরও বঙ্গ। আচ্ছা দেখি নন ক্যাডারের কি কি প্রশ্ন আসছে। নন ক্যাডারের প্রশ্নগুলো দেখুন আপনারা। আচ্ছা দেখি তো, মহামুনি বিহার কোথায় অবস্থিত? মহামুনি বিহার কোথায় অবস্থিত? এটি হলো চট্টগ্রামের রাউজানে অবস্থিত। আচ্ছা বলছে বরিশাল, বরিশালটা একসময় চন্দ্রদ্বীপ ছিল। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রচলিত উপভাষার নাম কি? আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের উপভাষা আছে একটা, সেটির নাম হচ্ছে রাঢ়ী। পশ্চিম এর উপভাষার নাম হচ্ছে, সরি, বরেন্দ্রী, বরেন্দ্রী। এই লালমনিরহাট, লালমনিরহাটটা ছিল 15 জনপদ, উত্তরবঙ্গটা 15 জনপদ। আচ্ছা এরপর হচ্ছে আমাদের পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত? পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত? পরশুরামের প্রাসাদটা অবস্থিত আমাদের মহাস্থানগড়ে। পরশুরাম রাজা ছিল, পরশুরাম, এই 15 নগরী রাজা ছিল পরশুরাম, তার প্রাসাদ। আচ্ছা 4 নাম্বার, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? 4 নাম্বার উত্তর দিবেন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? সুরাইয়া আক্তার, তারপর হচ্ছে বর্ষা সরকার। 4 নাম্বারটা হচ্ছে মহাস্থানগড়টা হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত, করতোয়া নদীর তীরে। এরপর দেখবেন বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? 5 নাম্বার, বরেন্দ্র, এটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়, রাজশাহীতে, রাজশাহীতে। আচ্ছা আমাদের জনপদ থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর আমরা নেক্সট কন্টেন্টে চলে যাচ্ছি। পরশ পাথর উত্তর জানিয়েছেন। চাপাই নবাবগঞ্জ একসময় গৌর ছিল, গৌর জনপদ চাপাই। আচ্ছা এই পর্যন্ত সবাই ক্লিয়ার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। মুখস্থের দিন শেষ, সৃজনশীলের বাংলাদেশ। এখন কিন্তু প্রশ্ন আপনাদের অনেক সৃজনশীল পদ্ধতিতে আসবে। এমনও প্রস্তাব এসেছে ঋষি সম্মেলনে যে আগামীতে প্রাইমারি পরীক্ষার লিখিত থাকতে পারে, লিখিত থাকতে পারে। মৌলভীবাজার, মৌলভীবাজার ছিল হরিকেল, মৌলভীবাজার যেহেতু পাহাড় আছে এই জন্য এটা হরিকেল। সুরাইয়া আক্তার, তহসিন হাসান, তাহসিন হাসান, যেহেতু বেতন বাড়াবে এই জন্য আপনাদেরকে ভালোভাবে একদম পুরো ছেঁকে নিবে, ফিল্টারিং করে নিবে। স্যার গোপালগঞ্জ কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? গোপালগঞ্জ এটা ছিল বঙ্গ, গোপালগঞ্জ বঙ্গ। মাহমুদা স্মৃতি বলছে কুমিল্লা কোন জনপদ? এরে কুমিল্লায় জনপদ চেনেন না? এটা হলো সমতট, কুমিল্লা নোয়াখালী সমতট। সবাই বলছে ক্লিয়ার। আচ্ছা আমাদের বিভিন্ন শাসনামল পড়বো আমরা, বিভিন্ন শাসনামল আমরা পড়ব। আমাদের শাসনামলগুলো একটা নাম হচ্ছে প্রাচীন যুগ। এটা শুরু হয়েছিল যীশু খ্রিস্টের 326 বছর আগে এবং শেষ হয়েছিল তিনি মারা যাওয়ার 1204 সালে। আমাদের একটা হচ্ছে প্রাচীন যুগ। এই প্রাচীন যুগ শুরু হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের 326 বছর আগে এবং এটা শেষ হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের 1204 সালে। আচ্ছা হবিগঞ্জ, হবিগঞ্জে পাহাড় আছে, এটা হলো কি? হরিকেল, বৃহত্তর সিলেট হরিকেল। আচ্ছা মধ্যযুগ, আমাদের এই মধ্যযুগ হচ্ছে 1204 থেকে 1756, এটা হচ্ছে মধ্যযুগ। এটা কিন্তু বাংলা সাহিত্যের যুগ বিভাগ না, এটা হলো বাংলার ইতিহাসের যুগ বিভাগ। ওই পঞ্চগড় উত্তরবঙ্গ হচ্ছে বঙ্গ। সালমান মোহাম্মদ মিহির, উত্তরবঙ্গ হচ্ছে বঙ্গ সব। রংপুর, দিনাজপুর, আগে তো পঞ্চগড় নামে কোনো ডিস্ট্রিক্ট ছিল না, আগে ছিল বৃহত্তর দিনাজপুর। হবিগঞ্জ বললাম তো,
হবিগঞ্জটা হলো হরিকেল, বৃহত্তর সিলেট। আধুনিক যুগ, এটা আমাদের শুরু হয়েছে 1757 থেকে বর্তমান পর্যন্ত, মানে আমাদের পলাশী যুদ্ধ থেকে বর্তমান পর্যন্ত আমাদের আধুনিক যুগ। তো আমরা আজকে প্রাচীন যুগের ইতিহাসটা পড়ব। সালমান মোহাম্মদ মিহির, বললাম না ভাই পঞ্চগড়টা উত্তরবঙ্গে, উত্তরবঙ্গটা পুরোটাই হচ্ছে পুন্ড্র, উত্তরবঙ্গটাই পুন্ড্র পুরোটাই। আচ্ছা, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। আমাদের প্রাচীন বাংলায় অনেকগুলো সাম্রাজ্য ছিল। প্রথমটার নাম ছিল মৌর্য সাম্রাজ্য। তারপরে আমাদের 2 নাম্বারটা ছিল গুপ্ত সাম্রাজ্য। 3 নাম্বার হচ্ছে গৌড় সাম্রাজ্য। 4 নাম্বারটা হচ্ছে পাল সাম্রাজ্য। 5 নাম্বারটা হচ্ছে সেন সাম্রাজ্য। এই গাজীপুর, এটা ঢাকা। গাজীপুরটা কোথায়? ঢাকা, বৃহত্তর ঢাকা, এই জন্য এটা বঙ্গ। গাজীপুরটা হচ্ছে বঙ্গ। আর রাজধানীগুলোর নাম কি? মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটালিপুত্র, গুপ্তর ছিল পাটালিপুত্র, গৌড় ছিল কর্ণ সুবর্ণ, পাল সাম্রাজ্যের রাজধানী ছিল পাটালিপুত্র, তারপরে সেন হচ্ছে নদিয়াতে। আচ্ছা, হর লিটন স্যার এক্সাম বলে হবে? হ্যাঁ, এক্সাম আপনাদের হবে। 1 নাম্বার লেকচার শিটটা আপনারা এখনো মনে হয় পান নাই, অনেকেই আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করতে পারেন নাই। এই জন্য আপনাদেরকে আগে পিডিএফটা নিতে হবে, তারপরে পরীক্ষার ডেট দিব আগামীকাল বা পরশুদিন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এই নাটোর কি হবে? নাটোর, নাটোর কেমনে বঙ্গ হয়? হ্যাঁ, কি এটা? সুমাইয়া। নাটোর হচ্ছে কি? নাটোর বগুড়া, কি বললাম? নাটোর বগুড়া এগুলো সব পুন্ড্র। স্যার ময়মনসিংহ, ময়মনসিংহটা আগে বৃহত্তম ঢাকা ছিল, এই জন্য এটা বঙ্গ। আচ্ছা, আমাদের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্তর কে? শ্রীগুপ্ত। আর গৌড়র কে? রাজা শশাঙ্ক। পালের কে? গোপাল। সেনের কে? সামন্ত সেন, সামন্ত সেন। আচ্ছা, এখন আমরা একটু মৌর্য সাম্রাজ্য নিয়ে পড়ব। মৌর্য সাম্রাজ্য, তাহলে আমাদের প্রাচীন বাংলার প্রথম সাম্রাজ্যের নাম কি ছিল? মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য। যদি বলা হয় প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্যের নাম কি? প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্যের নাম হলো মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য। তো এই সাম্রাজ্যের ইতিহাস আমরা জানতে পারি গ্রিকদের একটা লেখনির মাধ্যমে। এটা হলো গ্রিক দূত আসছিল এখানে, মেগাস্তিনিস, তার রচিত গ্রন্থ ইন্ডিকাতে আমরা মৌর্য সাম্রাজ্যের ব্যাপারে জানতে পারি। আর এই মৌর্য সাম্রাজ্যের আগের ইতিহাস আমরা জানতে পারি না, এই ইন্ডিকার মাধ্যমে আমরা জানতে পারি মৌর্য সাম্রাজ্যের কথা। মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্যকে, চন্দ্রগুপ্ত মৌর্যকে। আর এই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম ছিল চাণক্য, যার ছদ্মনাম ছিল কৌটিল্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রীর নাম ছিল চাণক্য, যার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। আপনারা দেখবেন যে মাথা মুন্ডানো, পিছনে একটু টিকিয়ে আছে, এটির নাম হচ্ছে কৌটিল্য বা চাণক্য। আর চাণক্য অধ্যাপক ছিলেন মূলত তক্ষশিলার। এই তক্ষশিলাটা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত, একটা বিহার ছিল, এই বিহারের অধ্যাপক ছিলেন চাণক্য। চাণক্যের রচিত গ্রন্থ হচ্ছে 2টি, একটা হচ্ছে অর্থশাস্ত্র আর একটা হচ্ছে চাণক্য নীতি। এই চাণক্যটা, আপনারা জানেন ইন্ডিয়া যেই পররাষ্ট্রনীতি ব্যবহার করে, এই চাণক্যের নীতি ব্যবহার করে। চাণক্য, চাণক্য কিন্তু মহাপণ্ডিত ছিল, যে ইন্ডিয়া তাদের পররাষ্ট্রনীতি বর্তমান যেটা স্বার্থনীতি করে, সেটা হচ্ছে চাণক্য নীতি। চাণক্য এত বুদ্ধিমান ছিল, এই জন্য তাকে বলা হয় প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো চাণক্যকে। প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি বলা হতো কাকে? চাণক্যকে। আর এই মৌর্য সাম্রাজ্যের আমলে বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগর।
যেটার নাম বর্তমান মহাস্থানগড়। আচ্ছা, মৌর্য সাম্রাজ্যের অন্যতম একজন শাসক ছিল যার নাম হচ্ছে সম্রাট অশোক। মৌর্য সাম্রাজ্যের অন্যতম একজন শাসক ছিল, তার নাম কি? সম্রাট অশোক। এই সম্রাট অশোক তিনি কলিঙ্গ রাজ্যের সাথে একটা যুদ্ধ করেছিলেন, যেটাকে বলা হতো হ্যাঁ কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধে অনেক মানুষ হতাহত হয়েছিল, যা রক্তপাত দেখে সম্রাট অশোক তিনি কি করেছিলেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সম্রাট অশোক। আর এই সম্রাট অশোকের আমলেই বাংলায় মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বাংলা জয় করেছিলেন। তিনি বাংলা জয় করে এই বাংলায় তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট অশোক। তাহলে যে যুদ্ধ করেছিলেন তিনি সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ করেছিলেন, মানে তার আমলেই এই আমাদের এই অঞ্চলে বৌদ্ধ ধর্ম কি হয়? প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, প্রশ্নের উত্তর করেন আপনারা, কথা না বাড়াই, প্রশ্নের উত্তর করেন। 1 নাম্বার উত্তর করেন, প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1 নাম্বার প্রশ্নের উত্তর করেন সবাই। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরাইয়া আক্তার দিয়েছেন উত্তর। এই যে এখানে ভুল করে ফেললেন, 1 নাম্বার উত্তর করেন। রফিকও ভুল করে ফেললো। এই যে এইভাবে ভুল করলে তো চলবে না, মনোযোগ দিয়ে ক্লাস করেন। এই জন্যই তো বলেন আপনারা সাধারণ জ্ঞান পারেন না। এখানে কিন্তু অনেক প্রশ্ন ফাঁদ আছে। বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠা করেছিলেন অশোক মৌর্য। অশোক করেছিলেন, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তো বাংলা পর্যন্ত দখল করেন নাই। বাংলা দখল করেছিলেন কে? সম্রাট অশোক। এই বাংলায় তার আমলে তিনি অধিকার করে তারপরে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন। এই যে ম্যাক্সিমাম আমরা ভুল করছে, শুধু এক তানজিন ইসলাম তমাটা পারছেন। এই জন্য সাধারণ জ্ঞান পারতে হলে আপনাকে ক্লিয়ার সেন্স থাকতে হবে, খালি মুখস্থ করলে চলবে না। 1 নাম্বার উত্তর করেন, নন ক্যাডারের বা অন্যান্য পরীক্ষার প্রশ্ন। মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? 1 নাম্বার উত্তর করেন, মহাস্থানগড়টা মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। 2 নাম্বার উত্তর করেন সবাই। 2 নাম্বার, এটা আমাদের 11 থেকে 20তম গ্রেডের প্রশ্ন। 11 থেকে 20তম গ্রেডের প্রশ্ন। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? নাম্বার দিয়ে উত্তর করেন, নাম্বার দিয়ে উত্তর করুন। প্রশ্ন নাম্বার 2, 2 নাম্বার উত্তর করবেন। 2 এর আবু হাসনান হাসিব মৌর্য বংশের সম্রাট ছিলেন। আচ্ছা, প্রশ্ন নাম্বার 3 এর উত্তর করেন। 3, প্রশ্ন নাম্বার 3 এর উত্তর করুন। 3, কোন সম্রাটের শাসনামলে প্রাচীন পুণ্ড্র রাজ্য বিলুপ্ত হয়? কোন সম্রাটের শাসনামলে প্রাচীন পুণ্ড্র রাজ্য বিলুপ্ত হয়েছিল? প্রশ্ন নাম্বার 3, কোন সম্রাটের আমলে, কোন সম্রাটের আমলে প্রাচীন পুণ্ড্রনগরের বিলুপ্ত হয়েছিল? প্রাচীন পুণ্ড্র রাজ্য, প্রাচীন পুণ্ড্র রাজ্য বিলুপ্ত হয় কোন সম্রাটের আমলে? এর উত্তরটি হলো সম্রাট অশোকের আমলে। সম্রাট অশোকের আমলে বিলুপ্ত হয়েছিল। আচ্ছা দেখেন, এটি হচ্ছে একটি বাড়ি একটি খামারের প্রশ্ন। সম্রাট অশোকের রাজত্বকাল বলবেন।
সম্রাট অশোকের রাজত্বকাল, সম্রাট অশোকের রাজত্বকাল এই দেখেন খ্রিস্টপূর্ব, সম্রাট অশোকের রাজত্বকাল। এখানে আমাদের সঠিক উত্তরটা নাই। সঠিক উত্তরটা কি হবে তাহলে? এইটা সঠিক উত্তর নাই। সঠিক উত্তর হচ্ছে সম্রাট অশোকের রাজত্বকাল হচ্ছে এইটা। সম্রাট অশোকের রাজত্ব কাল। আচ্ছা বলবেন, 5 নাম্বার জানাবেন। কোন সম্রাটের আমলে এই দেশে বৌদ্ধ ধর্মের প্রচার হয়? কোন সম্রাটের আমলে আমাদের এই উপমহাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার হয়? আমাদের এই উপমহাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার হয় কার আমলে? কার আমলে? সম্রাট অশোকের আমলে। আচ্ছা, মৌর্য সাম্রাজ্য আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন। এদিকে যুক্ত আছে আমাদের সুমাইয়া সুলতানা, মানসুরা আক্তার, মানসুরা আক্তার, নির্মল সরকার। তাহলে আমরা পরের টপিকে পড়ে যাব। স্যার তাহলে MP3 কে ভুল দেয়া আছে? হ্যাঁ, MP3-তে ভুল থাকতে পারে, এটা বোর্ড বই থেকে নেয়া। আচ্ছা, আমাদের প্রাচীন যুগের দ্বিতীয় সাম্রাজ্যের নাম হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। এই গুপ্ত সাম্রাজ্যের মেয়াদকাল হলো 320 থেকে আমাদের 555 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে যদি বলে প্রাচীন ভারতের দ্বিতীয় সাম্রাজ্যের নাম কি? প্রাচীন ভারতের দ্বিতীয় সাম্রাজ্যের নাম হলো গুপ্ত সাম্রাজ্য। তাহলে গুপ্ত সাম্রাজ্য প্রাচীন ভারতে স্বর্ণযুগ ছিল। হ্যাঁ, গুপ্ত সাম্রাজ্য প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোন সাম্রাজ্য? গুপ্ত সাম্রাজ্য। কেন? কারণ এই সাম্রাজ্যের সময় জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, শিল্প এগুলো বিকশিত হয়েছিল। তাহলে গুপ্ত সাম্রাজ্যের আমলে জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য বিকশিত হয়েছিল বলে একে কি বলা হয়? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হতো। তাহলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। মেয়াদকাল পড়ার দরকার নাই, যদি সময় থাকে পড়ে নিতে পারেন। তিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর যদি বলা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি? প্রথম চন্দ্রগুপ্ত। যদি প্রকৃত কথাটা থাকে, যদি প্রকৃত কথাটা থাকে তাহলে কি দিবেন? প্রথম চন্দ্রগুপ্ত। যদি বলা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রথম শাসক কে, তাহলে কে হবে? শ্রীগুপ্ত। আর যদি বলা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে, তাহলে কি হবে? প্রথম চন্দ্রগুপ্ত। আর গুপ্ত সাম্রাজ্যে যদি বলা হয় শ্রেষ্ঠ শাসকের নাম কি? সমুদ্রগুপ্ত। কি নাম? সমুদ্রগুপ্ত। তার একটা বিখ্যাত উক্তি আছে, আচ্ছা তার একটা উপাধি আছে, তাকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। তাকে কি বলা হয়? প্রাচীন ভারতের নেপোলিয়ন। মানে তার মতো এত দিক বিদিক জয় আর কেউ প্রাচীনকালে করে নাই। আধুনিক যুগের নেপোলিয়নের মতো তিনি পৃথিবীর ম্যাক্সিমাম জায়গা দখল করেছিলেন, এই জন্য তাকে বলা হয় প্রাচীন ভারতের নেপোলিয়ন। তার একটা উক্তি আছে, শক্তিমান মাত্রই যুদ্ধ করবে। শক্তিমানরা কি করবে? যুদ্ধ করবে, শত্রু নিপাত করবে, না হলে কি হবে? সে একদিন বিপন্ন হবে। মানে যে শক্তিমান সে যদি চুপচাপ বসে থাকে তাহলে তার অস্তিত্ব আর টিকবে না। ঠিক আছে, তাকে কি করতে হবে? যুদ্ধ করে টিকে থাকতে হবে। এখানে তাই বলা হচ্ছে, শক্তিমান মাত্রই যুদ্ধ করবে এবং তার শত্রুকে কি করবে? নিপাত করবে, অন্যথায় সে কি হবে? একদিন বিপন্ন হবে। মানে শক্তি হলেই তাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে। আচ্ছা, উত্তরগুলো বলবেন আপনারা সবাই। আচ্ছা, মহাবীর শিলভদ্র কোন বিহারের আচার্য ছিলেন? মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের, মানে আমাদের উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা বিহার ছিল, বা পৃথিবীর আমাদের উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল যেটা, সেটার নাম হচ্ছে নালন্দা বিহার। নালন্দা বিহার। মহাবীর শিলভদ্র কোন বিহারের আচার্য ছিলেন?
নালন্দা বিশ্ববিদ্যালয়ের। এটি হলো উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, বিহারে ছিল, বিহারে। তারপরে আপনারা 2 নাম্বার বলবেন, কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? কোন যুগটা প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? কোন যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? সবাই জানান, কোন যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? সবাই জানান ঝটপট, কোন যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? 2 নাম্বার, নাম্বার দিয়ে উত্তর করবেন। প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় কাকে? সুরাইয়া আক্তার, সুমাইয়া সুলতানা, সাইমা বিনতে লুবাবা, এমটি শরীফা কোন আমলকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়? 2 এর ক উত্তর প্রথম দিয়েছে মুসলিমা আক্তার তাবাসসুম। তাহলে উত্তরে চলে যাচ্ছি, যেহেতু উত্তর পেয়েছি। এটি হলো আমাদের গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্য কার হাতে ধ্বংস হয়? গুপ্ত সাম্রাজ্যটা কার হাতে ধ্বংস হয়েছিল? কাদের দ্বারা এই গুপ্ত সাম্রাজ্যটা বিলীন হয়েছিল, বিলুপ্ত হয়েছিল? গুপ্ত সাম্রাজ্য কার মাধ্যমে বিলীন হয়েছিল? 2 নাম্বার জানাবেন সবাই দ্রুত কমেন্টের মাধ্যমে। 2 নাম্বার, ফেরদৌসী আক্তার, রায়হান চৌধুরী। তাহলে আমাদের গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়েছিল হুন শক্তির আমলে, হুন শক্তির দ্বারা। হুন হচ্ছে কারা? হুন হচ্ছে মধ্য এশিয়ার একটা মানুষ খেকো জাতি, দুর্ধর্ষ একটা জাতি, তাদের মাধ্যমে গুপ্ত সাম্রাজ্যটা ভেঙে যায়। আচ্ছা, সবাই 4 নাম্বার জানাবেন, গুপ্ত বংশের প্রথম রাজা কে ছিলেন? গুপ্ত বংশের প্রথম রাজা কে ছিলেন? প্রশ্ন নাম্বার 3। প্রশ্ন নাম্বার 3, গুপ্ত সাম্রাজ্যের প্রথম রাজা কে ছিলেন? লাবর্ণ লিপি, মুসলিমা তাবাসসুম। 3 নাম্বার জানাবে সবাই। বর্ষা সরকার, মুসলিমা তাবাসসুম, আবু হাসনাত হাসিব, শ্রীগুপ্ত। আচ্ছা, প্রশ্ন নাম্বার 4 জানাবেন, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রশ্ন নাম্বার 4, সুমাইয়া সুলতানা। 4 নাম্বার, আফসানা হক উত্তর দিয়েছেন শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। গুড, পারতেছেন তো ভালোই, পড়লেই পারবেন, এটাই বাস্তব। আচ্ছা, মেঘদূত কাব্য কার লেখা? মেঘদূত একটা কাব্য, কার লেখা? মেঘদূত কাব্য কার লেখা? মেঘদূত এই কাব্যটা কার লেখা? সবাই জানিয়ে দেন, মেঘদূত এই কাব্যটা কার লেখা? 5 নাম্বার হচ্ছে মহাকবি কালিদাস। আচ্ছা, চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুপ্ত আমলে চীন দেশ থেকে একজন পর্যটক আসছিলেন, তার নাম কি? একজন যে পর্যটক আসছিলেন চীন দেশ থেকে, তার নাম কি? ইসরাত জাহান, ইতি, আফসানা ফারজানা। 6 নাম্বার জানাবেন সবাই। প্রাচীন আমলে আমলে একজন পর্যটক বাংলায় আসছিলেন, আবু হাসনাত, তিনি হিউয়েংসান না, তার নাম হচ্ছে ফাহিয়ান। তার নাম হলো ফাহিয়ান। তার নাম কি? তার নাম হচ্ছে ফাহিয়ান। আচ্ছা, আপনারা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? আপনারা সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনারা কি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? সবাই আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? আর আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে বা লাগছে? আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগছে? সাধারণ জ্ঞান পারবেন কিনা? আপনাদের মধ্যে আত্মবিশ্বাস গ্রো হচ্ছে কিনা? আপনাদের মধ্যে আত্মবিশ্বাস গ্রো হচ্ছে কিনা? আপনাদের মধ্যে আত্মবিশ্বাস গ্রো হচ্ছে কিনা? ক্লাসটি কেমন লাগছে জানাবেন। গতদিন ক্লাস নিতে পারি না, আসলে খুবই অসুস্থ ছিলাম, কণ্ঠ বসে গেছিল, গলা ব্যথা এখনো মোটামুটি আছে। সুমাইয়া সুলতানা জি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভালো।
তারপরে হচ্ছে নিগার সুলতানা, অনেক ভালো লাগছে। গুড। তো আমাদের এই গুপ্ত সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর বাংলাতে দুটো আলাদা ছোট রাজ্য হয়েছিল। আমাদের গুপ্ত সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর এই বাংলাতে দুইটা আলাদা রাজ্য হয়েছিল। দুইটা কি হয়েছিল? আলাদা রাজ্য হয়েছিল। একটা নাম হলো বঙ্গ হয়েছিল, আর একটা ছিল গৌড়। একটা ছিল বঙ্গ, আর একটা হয়েছিল গৌড়। তো বঙ্গটা আমাদের দরকার নাই। গৌড় রাজা কে ছিল? শশাঙ্ক। এই রাজা শশাঙ্কটার চরিত্র কেমন ছিল? বর্তমান যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো। হ্যাঁ, এই রাজা শশাঙ্ক কেমন ছিল? খুবই উগ্র একজন ছিল। ঠিক আছে, যেমন নরেন্দ্র মোদী মুসলমানদেরকে নিধন করে, তেমন এই রাজা শশাঙ্ক কি করত? বৌদ্ধদেরকে নিধন করত। আচ্ছা, এখান থেকে পড়বেন তার বিশেষত্বটা কি। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। যদি বলা হয় যে বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি ছিল, তার নাম হচ্ছে রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক, রাজা শশাঙ্ক, চেহারাটা দেখে নেন রাজা শশাঙ্কের। এই বড় বড় গোঁফ, মানে একদম তা দেয়া গোঁফ। তারপরে হচ্ছে কি, তিনি কোন ধর্মে ছিলেন? তিনি শিব ধর্মের উপাসক ছিলেন রাজা শশাঙ্ক। তো এই রাজা শশাঙ্কর মৃত্যুর পর এই বাংলায় 100 বছর কোনো যোগ্য শাসক ছিল না, মানে বিশৃঙ্খল একটা অবস্থা ছিল। একে বলা হয় মাচ্ছন্যায়। বুঝতে পারছেন? যেমন বিগত সরকারের পতনের পর বর্তমান আমাদের সমাজে যেটা চলছে, এটা অঘোষিত একটা মাচ্ছন্যায় বলা যায়, তাই না? এই যে ছিনতাইকারী, চাঁদাবাজি, তারপরে হচ্ছে কত রকমের একটা অশান্তি। তার মানে এই রাজা শশাঙ্কের মৃত্যুর পরে 100 বছর কিন্তু এরকম একটা অবস্থা ছিল তার মৃত্যুর পরে। আর এর মেয়াদকালটা হলো কত ছিল? 650 থেকে 750। মাচ্ছান্নয় কেন নাম হলো? মাচ্ছান্নয় একটা সংস্কৃত শব্দ, মাছের ন্যায়। মাছের ন্যায়, যেমন মনে করেন পুকুরে বা নদীতে বড় মাছটা ছোট মাছকে গিলে খায়, তেমনি সমাজের যারা পুঁজিবাদী, যারা সবল, তারা দুর্বলদেরকে গ্রাস করে। এটাকে বলা হচ্ছে মাৎস্যান্যায়। একটা নৈরাজ্যকর অবস্থাকে বলা হয় মাৎস্যান্যায়। আর এর মেয়াদকাল ছিল 650 থেকে 750, মানে 100 বছর, সপ্তম থেকে অষ্টম শতাব্দী পর্যন্ত। আর এই বাংলা থেকে মাৎস্যান্যায় দূর করেছিলেন কে? রাজা গোপাল। রাজা গোপাল এই বাংলা থেকে মাৎস্যান্যায় দূর করেছিলেন। এখন আমাদের এই বাংলা থেকে অঘোষিত মাৎস্যান্যায় কে দূর করে এখন আমরা জানি না। আমাদের যে কোন ত্রাণকর্তা, আমাদের এই বর্তমান যে একটা অরাজকতা অবস্থা, অঘোষিত একটা মাৎস্যান্যায় চলছে বাংলা থেকে, কে যে উদ্ধার করে আমরা জানি না। তা এই রাজা শশাঙ্কের পর 100 বছর পর একটা শাসন ব্যবস্থা আসছিল, এটার নাম হচ্ছে পাল আমল। এটা হলো একটা পাল আমল। পাল আমল, পাল রাজারা, এটা কোন আমল? পাল আমল। আর এই বাংলায় এই রাজারা এমন ভাবে শাসন করছে, মানে বংশের পর বংশ পর্যন্ত, বংশ থেকে বংশ পর্যন্ত শাসন করেছে। কত বছর? 400 বছর। 400 বছর, মানে ছেলে শাসন করেছে, ছেলে শাসন করেছে, তার ছেলে শাসন করেছে। বাংলা সাহিত্যে যে সৃষ্টিকর্ম, চর্যাপদ, আদি নিদর্শন এই আমলে রচিত হয়েছিল। আর পাল রাজারা ছিল কি? বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল রাজারা কি ছিল? বৌদ্ধ ধর্মাবলম্বী। পালদের গুরুত্বপূর্ণ আমরা শাসক দেখব। কারা ছিল পাল শাসক? গোপাল। আপনারা তাদের শাসনকাল পড়তেও পারেন, নাও পড়তে পারেন, এখানে প্রশ্ন হয় না। গোপাল কি ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন। আর তিনি সিংহাসনে বসলে কি হয়? মাৎস্যান্যায় দূর হয়। 27 বছর শাসন করেছেন, দরকার নাই, কেটেই দিলাম। তারপরে ধর্মপাল।
তিনি পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। এটি মনে রাখবেন, ধর্মপাল আমাদের সোমপুর বিহার নির্মাণ করেছিল। আর দ্বিতীয় পাল মহিপাল, তার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। মানে বাংলার ইতিহাসে প্রথম বিদ্রোহের নাম হলো কৈবর্ত বিদ্রোহ। যদি বলা হয় বাংলার ইতিহাসে প্রথম বিদ্রোহের নাম কি, কৈবর্ত বিদ্রোহ, যেটা হয়েছিল মূলত রাজশাহী অঞ্চলে। কৈবর্ত কারা? যারা হচ্ছে নিম্ন বর্ণের, যারা জেলে, শ্রমিক, কৃষক, তারা এই দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং সেই বিপ্লবে জয়ী হয়েছিল। এটাকে বলা হয় কৈবর্ত বিদ্রোহ, অনেকে বলে বরেন্দ্র বিদ্রোহ। মানে রাজশাহীতে হয়েছিল, রাজশাহীতে হয়েছিল। আচ্ছা, প্রশ্নগুলোর উত্তর করুন সবাই। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? নির্বাণ এই ধারণাটা কোন বিশ্বাসের সাথে বা ধর্ম বিশ্বাসের সাথে সম্পর্কিত? নির্বাণ, সবাই দ্রুত কমেন্ট করুন যে নির্বাণটা এটা মূলত কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? এটি হলো মূলত বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট। মানে নির্বাণটা মূলত কি? নির্বাণটা হলো যে যারা নিজের আত্মশুদ্ধি করার জন্য যে ধ্যানে বসে, এটাকে বলা হয় নির্বাণ। তারপরে হলো অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? তিনি হচ্ছেন রাজা শশাঙ্ককে বলা হয়। আচ্ছা, আমাদের মাৎসান্যায় কত থেকে কত সময়কালকে নির্দেশ করত? মাৎসান্যায় আমাদের কত থেকে কত সময়কালকে নির্দেশ করত, এটা আপনারা উত্তর দিবেন। কত থেকে কত আমাদের সময়কাল নির্দেশ করত মাৎসান্যায়, এটা জানাবেন। আফসানা হক। আচ্ছা, আমাদের মাৎসান্যায় এটি হলো সপ্তম থেকে অষ্টম শতক। যদি বলা হয় সপ্তম থেকে অষ্টম, সপ্তম থেকে অষ্টম, মাৎসান্যায় হলো আমাদের সপ্তম থেকে অষ্টম। আর পাহাড়পুরের বৌদ্ধবিহার নির্মাতা কে ছিলেন? ধর্মপাল। এগুলো আমাদের নন কার্ডের প্রশ্ন। যদি বলা হয় কৈবর্ত বিদ্রোহ, এটা হয় কোন আমলে? এটা হয় আমাদের পাল আমলে। পাল শাসনামলে ঐতিহাসিক পুরাকীর্তিক জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত? আমাদের জগদ্দল বিহারও আছে নওগাঁতে। জগদ্দল বিহার পুরাকীর্তি নওগাঁ জেলাতে অবস্থিত। আমাদের এই যে প্রাইমারি একটা প্রশ্ন আসছে, দেখেন অনেক সহজ প্রশ্ন প্রাইমারির। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি ছিল? প্রথম স্বাধীন নরপতির নাম ছিল রাজা শশাঙ্ক। প্রাইমারি প্রশ্ন। রাজা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? তার রাজধানীর নাম ছিল গৌড়। আপনারা যারা পারেন কমেন্ট করেন, কমেন্ট করলেও কিন্তু আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। আমি একটু আস্তেই বলবো, একটু পরে বলবো উত্তর। আচ্ছা, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর জানাবেন কমেন্টে। গোপাল, ধর্মপাল, রামপাল, দেবপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল।
আচ্ছা, আমাকে সবাই একটু জানাবেন আপনারা কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা আপনারা সবাই জানান কমেন্টের মাধ্যমে। কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করুন, কোনো প্রশ্ন জানা থাকলেও আপনারা কমেন্টে জানান, কমেন্টে জানিয়ে দিন কোনো প্রশ্ন জানা থাকলেও। কোনো প্রশ্ন জানা থাকলেও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তাহলে আমরা এখন পড়ব সেন বংশ। আমাদের প্রাচীন বাংলার সর্বশেষ শাসন এর নাম হলো সেন বংশ। সেন রাজারা মূলত হিন্দু ছিল। আমাদের সেন রাজাদের মধ্যে ছিল সামন্ত সেন, তিনি সেন বংশের প্রথম শাসক ছিলেন। সেন বংশের প্রথম রাজা হতে পারেন নাই, বাট প্রথম শাসক ছিলেন। আনুষ্ঠানিকভাবে রাজত্ব পান নাই, তিনি সেন বংশটা রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন নাই, শুরু করেছিলেন কেবল। হেমন্ত সেন, হেমন্ত সেন ছিলেন বাংলার হিন্দু সেন বংশের প্রতিষ্ঠাতা। যদি বলা হয় যে সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তিনি ছিলেন হেমন্ত সেন। আর যদি বলা হয় সেন বংশের প্রথম শাসক কে ছিল, তিনি হচ্ছেন সামন্ত সেন। আর বিজয় সেন ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক। আর বল্লাল সেন, এই প্রশ্নটা প্রায় আসে যে হিন্দু ধর্মের যে বর্ণ প্রথা কে চালু করেছিলেন, যেটাকে আমরা জানি যে কলিন্য প্রথা, যে করেছিলেন তিনি হচ্ছেন বল্লাল সেন। কে করেছিলেন? বল্লাল সেন। আচ্ছা, ইমরান খান নো মোর টুডে স্যার। আচ্ছা, এখনই শেষ হয়ে যাবে, 2 মিনিট। বল্লাল সেন। তাহলে এই সেন বংশের কে, এই হিন্দু রাজা কি করেছিলেন? বর্ণপ্রথা করেছিলেন, যেটাকে বলে কলিন্য প্রথা। আর সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। আর এই লক্ষণ সেনকে পরাজিত করেছিল কে? এই লক্ষণ সেনকে পরাজিত করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই লক্ষণ সেনকে পরাজিত করেছিল। তাহলে যদি আপনাদের প্রশ্ন আসে যে সেন বংশের শেষ রাজা কে ছিল, তিনি হচ্ছেন লক্ষণ সেন। তাকে কে পরাজিত করেছিল 1204 সালে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আর তিনি তখন পালিয়ে চলে যান, তিনি পালিয়ে চলে যান বিক্রমপুরে। বিক্রমপুরে গিয়ে সেখানে আবাদ গড়ে তোলেন, সেখানে আবাদ স্থল গড়ে তোলেন। আর নামে মাত্র সেন বংশের শেষ রাজা ছিলেন কেশব সেন। যদি বলা হয় যে প্রকৃতভাবে সেন বংশের শেষ রাজা কে ছিলেন, তিনি ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির কাছে পরাজিত হওয়ার পরেই সেন বংশ শেষ। তবে যেহেতু প্রাণে বেঁচে যান তিনি, হ্যাঁ, এই জন্য তিনি বিক্রমপুরে এসে ছোট পরিসরে সেন বংশটা অব্যাহত রাখেন। সেই হিসেবে সেন বংশটা লাস্ট কেশব সেনের মাধ্যমে শেষ হয়। তাহলে আমরা এই প্রশ্ন দুটি দিয়ে শেষ করব। আচ্ছা, যেহেতু ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে, শাহাদ স্যারের বলল, তা আজকে আমরা প্রাচীন যুগটা পড়ে ফেললাম। আর আশা করি আপনারা ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। কোনো রকমের প্রবলেম থাকলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। আর আপনাদের রেফারে যদি কেউ ভর্তি হয়, আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আমার নাম্বারটা একটু রাখবেন, এইখানে আমাকে কল দিলে আপনারা ভর্তি হতে পারবেন। 0172593300751, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে যারা আপনাদের রেফারে ভর্তি হবে, আপনাদের সম্মানে তাদেরকে সম্মানিত করা হবে।
মাত্র 299 টাকায় ভর্তি হতে পারবে। আসন্ন পবিত্র মাহে রমজানের উপলক্ষে আপনাদের সম্মানে কি করা হবে, তাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে, আপনাদের তালিকাভুক্ত করা হবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। ক্লাসটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন, অ্যাপ্রিসিয়েট করবেন, খারাপ লাগলেও আমাদেরকে জানাবেন, যেন আপনাদের সর্বোচ্চ ভালো লাগার মতো ক্লাস নিতে পারি। তো আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।